আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রথমে দুঃখ প্রকাশ করছি টেকনিক্যাল কারণে আমাদের লাইভ ক্লাসে আসতে লেট হওয়ার জন্য। বাংলাদেশের যারা যে প্রান্ত থেকে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যারা যে প্রান্ত থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে প্যানাসিয়া পাবলিকেশনের পক্ষ থেকে, এবং এই প্যানাসিয়া পাবলিকেশন আজকে যে ক্লাসটি আয়োজিত করেছে সেটির উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন সামনে যে অনুষ্ঠিত হবে সেটির উদ্দেশ্য করে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স যেটি থেকে আমরা বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনেই প্রত্যেক পরীক্ষায় আমরা দেখতে পাই মিনিমাম একটি প্রশ্ন থাকবে, অর্থাৎ একটি প্রশ্ন আমরা মিনিমাম কন্ডিশনাল সেন্টেন্স থেকে পেয়ে থাকি। সো আপনারা যারা আজকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য আজকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন। আজকে আমাদের এই ক্লাসের টপিক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা মূলত কি বুঝি? কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা মূলত বুঝি কোনো একটি কাজ যদি হয় তাহলে আরেকটি কাজ হবে, অথবা কোনো একটি কাজ হয় আরেকটি কাজ এর পরবর্তীতে হয়। অর্থাৎ একটি রিজন থাকে অথবা একটি কারণ থাকে, এর পরবর্তীতে আরেকটি আউটকাম থাকে, অথবা এর পরবর্তীতে একটা ফলাফল থাকে। অর্থাৎ আমরা কন্ডিশনাল সেন্টেন্সে দেখতে পাই যে একটি ঘটনা ঘটলে আরেকটি ঘটনা ঘটবে। সহজ ভাষায় বলতে গেলে আমরা দেখতে পারি যে তুমি যদি আমাকে ইনভাইট করো, আমি তোমার বিবাহ অনুষ্ঠানে যাব। এই যে আমার কোনো একজন বন্ধু অথবা তোমার কোনো একজন বন্ধু, যদি তোমার কোনো বন্ধু যদি বিবাহের অনুষ্ঠানে তোমাকে দাওয়াত করে, তার মানে তুমি দাওয়াতে যাবা। এর মানে এটা বোঝাচ্ছে যে কোনো একটা কন্ডিশন অথবা রিজন থাকে, এর পরবর্তীতে আরেকটা আউটকাম থাকে। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো আমরা কন্ডিশনাল সেন্টেন্সে দেখে এখন যাই। কন্ডিশনাল সেন্টেন্স আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত ইফ, আনলেস এই দুটি দিয়ে বেশিরভাগ সময় যুক্ত থাকে, এবং মাঝে মাঝে আমরা দেখতে পাই যে এই জায়গায় মাঝে মাঝে হোয়েন ইউজ করা হয়। অর্থাৎ ইফ এবং আনলেসের পরবর্তীতে মাঝে মাঝে আমরা দেখতে পাই যে হোয়েন ব্যবহার করা হয়। অর্থাৎ ইফ এবং আনলেসের জায়গায় হোয়েনও ব্যবহার হতে পারে। আমরা দেখতে পাই যে কন্ডিশনাল সেন্টেন্সে দুইটি ক্লুজ থাকে। ইট কন্টেইনস টু ক্লোজেস। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে দুইটি ক্লুজ থাকে। দুইটি ক্লোজের একটি হয় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, একটি হয় হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ইফ এবং আনলেস এই দুটি দিয়ে যে কোনো একটি দিয়ে যদি কোনো একটি বাক্য যুক্ত থাকে সেটিকে আমরা বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লোজ। আর যদি ইফ এবং আনলেস যুক্ত যে বাক্যটি থাকবে এটি ব্যতি রেখে যে আরেকটি বাক্য থাকবে সেটি যদি যুক্ত থাকে সেটিকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। অর্থাৎ দুটি ক্লোজের মধ্যে আমরা একটিকে দেখতে পাই ডিপেন্ডেন্ট হিসাবে, আরেকটি দেখতে পাই ইন্ডিপেন্ডেন্ট হিসাবে। আপনারা যারা আমাদের এই ক্লাসে লাইভে যুক্ত হয়েছেন, কারা কোথা থেকে যুক্ত হয়েছেন, এবং কেউ হয়তো বলেছেন যে আমরা এইচএসসি 25 যারা রয়েছেন এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবেন সকলকে স্বাগতম জানাচ্ছি আবারও। আপনারা একটু কমেন্টে জানান আপনারা কোথা থেকে কে যুক্ত হয়েছেন এবং আপনারা এখন বর্তমানে কি উদ্দেশ্যে যুক্ত হয়েছেন। অর্থাৎ যেমন একজন বলেছে যে আমি এইচএসসি 25 ব্যাচ, এবং কেউ বলছে যে হচ্ছে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে এক্সাম দিব। তো এরকম যারা যেখান থেকে যুক্ত হয়েছেন এবং কত ব্যাচ এবং কী উদ্দেশ্যে যুক্ত হয়েছেন এটি বলার অনুরোধ থাকলো। এবং আপনারা সকলেই জানেন যে আমাদের এই কন্ডিশনাল সেন্টেন্স শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামিনেশন না, প্রত্যেকটা লেভেলের জন্য, প্রত্যেকটা ক্লাসের জন্য সো মাচ ইম্পর্টেন্ট। এখন আসি, আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখতে পারি যে কন্ডিশনাল সেন্টেন্সে যে আমরা বললাম দুইটি ক্লোজ থাকে, একটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, একটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এই ক্লোজগুলো কিভাবে থাকে এবং এটি কিভাবে কাজ করে অথবা কিভাবে ফাংশন করে এটি আমরা দেখতে যাই। আমরা যদি এখন বলি এখন কিন্তু বৃষ্টির সিজন, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তার মানে এমন বাক্যটি এরকম হয় ইফ ইট রেইনস আই উইল টেক অ্যান আমব্রেলা। অর্থাৎ যদি বৃষ্টি হয় তাহলে আমি কি নিব? একটি ছাতা নিব। অর্থাৎ এখানে দেখেন
ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, এখানে একটি কি বোঝাচ্ছে, রিজন বোঝাচ্ছে অথবা কারণ বোঝাচ্ছে অথবা কি বোঝাচ্ছে, শর্ত বোঝাচ্ছে। মানে যদি বৃষ্টি হয় তাহলে কি হবো, আই উইল টেক এন আমব্রেলা, অর্থাৎ আমি একটি কি নেব, ছাতা নিব। এর মানে কি বোঝাচ্ছে যে কোথাও যদি একটি কন্ডিশন অথবা শর্ত যুক্ত থাকে এবং এর পরবর্তীতে আরেকটি এর আউটকাম হিসাবে, রেজাল্ট হিসাবে বাক্য যুক্ত হয়, এটিকে আমরা বলতে পারি কন্ডিশন। সহজ ভাষায় এটি করলে এটি হবে, এটা না করলে এটা হবে না। যেমন আমরা বলতে পারি ইফ উই রিড অ্যাটেন্টিভলি উই উইল গেট এ গুড গ্রেড ইন এক্সামিনেশন, অর্থাৎ আমরা যদি ভালোভাবে পড়াশোনা করি তাহলে আমরা কি করব, আমাদের এক্সামিনেশনে আমরা ভালো গ্রেড অর্জন করতে পারবো। তো আমরা দেখলাম যে একটি ক্লোজের মধ্যে কি থাকে, একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে। এই জায়গা থেকে আমরা দেখলাম যে কন্ডিশনাল সেন্টেন্সের বেসিক বিষয়, অর্থাৎ ইফ এবং আনলেস যে যুক্ত থাকে, এখানে একটি হচ্ছে কারণ বোঝায় অথবা রিজন বোঝায়, আরেকটি বোঝায় হচ্ছে কি, ফলাফল। যেমন আমরা দেখলাম এটা হচ্ছে কারণ, এবং এই যে আই উইল টেক অ্যান আমব্রেলা, এটা হচ্ছে কি, ফলাফল বা আউটকাম। আমরা এই জায়গা থেকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করলাম কন্ডিশনাল সেন্টেন্সে। এখন আসেন কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত কত প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স মূলত হচ্ছে 4 প্রকার, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স যদি আমরা পড়তে যাই তাহলে এই 4টি প্রকার পড়লেই আমরা আশা করব যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আর কোনো সমস্যা হবে না। একটু কমেন্ট দেখি। তাহিদ লিখেছেন যে আমি এসএসসি 25। তাহিদ বলছে নেত্রকোনা থেকে, অসংখ্য ধন্যবাদ। ইসরাত জাহান জেরিন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও ক্লাসে ফিরে আসি। দেখেন আমাদের কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে কয় প্রকার, 4 প্রকার। প্রথম হচ্ছে জিরো কন্ডিশনাল, সেকেন্ড হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এই ফার্স্ট কন্ডিশনালকে আরও 2-3টি নামে ডাকা হয়, যেমন প্রবাবেবল কন্ডিশনাল, এরপর হচ্ছে রিয়েল কন্ডিশনাল। আমরা এই জায়গা থেকে আরও বলতে পারি যে যেমন জিরো কন্ডিশনাল, এটাকে আমরা জিরো টাইপ কন্ডিশনাল বলতে পারি। আবার ফার্স্ট কন্ডিশনাল যেটি রয়েছে এটাকে আমরা ওয়ান টাইপ কন্ডিশনালও বলতে পারি। তবে ওয়েল নোন যে শব্দগুলো রয়েছে আমরা এই জায়গা থেকে ফার্স্ট কন্ডিশনাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। 3 নাম্বার হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, যেটাকে আমরা অন্য নামেও বলতে পারি যে ইমপ্রবাবেবল কন্ডিশনাল অথবা আনরিয়েল কন্ডিশনাল। 4 নাম্বারে যদি আমরা দেখি যে থার্ড কন্ডিশনাল অথবা ইম্পসিবল কন্ডিশনাল। এই যে আমরা দেখলাম যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমরা এতদিন এই নামগুলো শুনে এসেছি সাধারণত। ইমপ্রবাবেবল, প্রবাবেবল, রিয়েল, ইম্পসিবল, এই নামগুলো আমরা কম শুনে থেকেছি। আমরা এই নামগুলো কেন দেয়া হয় আজকে আমরা সেগুলো দেখব ইনশাল্লাহ। আপনারা এখন দেখবেন এই 4টি প্রকারের বিস্তারিত আলোচনা। জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল বলতে আমরা সহজ ভাষায় বুঝবো যে সায়েন্টিফিক ট্রুথ এবং ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ এমন একটি বাক্য যদি হয় যেটা ইউনিভার্সাল ট্রুথ হবে এবং সায়েন্টিফিক ট্রুথ, যে কোনো একটি হলে এনাফ, এটিকে আমরা বলবো জিরো কন্ডিশনাল। যেমন আমরা একটি উদাহরণ দিয়েছিলাম, ওইটি কিন্তু যেমন ইফ ইট রেইনস আই উইল টেক অ্যান আমব্রেলা, এইটা কিন্তু জিরো কন্ডিশনাল না। কেন জিরো কন্ডিশনাল না? আমি যদি বৃষ্টি হয় তাহলে আমি ছাতা সাথে নিব, তার মানে কিন্তু এটা ইউনিভার্সাল ট্রুথ না। আমি ইচ্ছা হলো ছাতা নিলাম না, ইচ্ছা হলো ছাতা নিলাম, ইচ্ছা হলো বৃষ্টিতে ভিজলাম, এরকম। কিন্তু যেটা অনবধারিত অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ এবং সায়েন্টিফিক সত্যতা রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করে থাকি। জিরো কন্ডিশনালের ক্ষেত্রে সাধারণত এর স্ট্রাকচার হচ্ছে যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, এর পরবর্তীতে কি হয়, আবারও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ কন্ডিশনালের ক্ষেত্রে, জিরো কন্ডিশনালের ক্ষেত্রে আমরা দুই দিকে লক্ষ্য করি যে কোন ধরনের সেন্টেন্স থাকে। দুইটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ এদিকে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, অপরদিকেও অন্য একটি ক্লুজেও যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লুজ হবে, সেখানে আমরা দেখব কি সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা V1। আপনারা যারা আমাদের এখানে যুক্ত হয়েছেন তাদেরকে, যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আপনারা যারা আমাদের ক্লাসের জন্য অপেক্ষা করছিলেন এবং আমাদের টেকনিক্যাল কিছু ত্রুটির জন্য আমরা ক্লাসটি শুরু করতে লেট করেছি, জন্য আমরা পেনাসে পাবলিকেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করা যায় আমরা সামনে এই বিষয়গুলোকে ভালোভাবে দেখব যেন ভবিষ্যতে আমাদের কোনো ক্লাসে লেট না হয়।
যেখানে ছিলাম জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল কি বললাম, যে যেটা সায়েন্টিফিক্যাল ট্রুথ এবং ইউনিভার্সাল ট্রুথ। আমরা বললাম দুইটি প্রেজেন্ট টেন্সে থাকবে, অর্থাৎ যেটা ডিপেন্ডেন্ট ক্লুজ হবে সেটা হবে হচ্ছে প্রেজেন্ট টেন্সে, এবং যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লুজ হবে সেটাও প্রেজেন্ট টেন্সে। সহজ ভাষায় সায়েন্টিফিক্যাল এবং ইউনিভার্সাল ট্রুথ থাকলে আমরা সেটাকে ইট ইজ কল্ড জিরো কন্ডিশনাল। আমরা যদি এক্সাম্পলের দিকে তাকাই তাহলে দেখতে পারবো ইফ ইউ হিট আইস, অর্থাৎ তুমি যদি বরফকে তাপ দাও কি হবে, ইট মেল্টস। কি হবে, ইট মেল্টস। অর্থাৎ যদি আমরা সাধারণত বরফকে কি দেই, তাপ দেই, তাহলে কি হবে, এটা গলে যাবে। এটাকে হচ্ছে জিরো কন্ডিশনাল। এটা সায়েন্টিফিক্যালি ট্রুথ এবং ইউনিভার্সাল ট্রুথ। অর্থাৎ আমরা সাধারণত বরফকে যদি কি দেই, তাপ দেই, এটা কি হবে, একটা সময় গিয়ে গলে যাবে। একটু পরে হয়তো 5 সেকেন্ড 7 সেকেন্ড অথবা 30 সেকেন্ড 1 মিনিট এর পরবর্তীতে কি হবে, গলে যাবে। এটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল। তাহলে আমরা আজকে চমৎকারভাবে শিখলাম জিরো কন্ডিশনাল কাকে বলে। জিরো কন্ডিশনাল বলতে সহজ ভাষায় আমরা আজকে থেকে শিখলাম যেটা হচ্ছে সায়েন্টিফিক্যাল এবং ইউনিভার্সাল ট্রুথ, সেটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল। এবং এই জিরো কন্ডিশনালে আমরা যে ফর্মেশন রয়েছে এটা একটু মনে রাখবো, যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পরবর্তীতে হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। অর্থাৎ যে ইন্ডিপেন্ডেন্ট ক্লুজ হবে সেটা হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এবং ডিপেন্ডেন্ট যেটা ক্লুজ হবে সেটা হবে হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন আপনারা আমাদের যারা ক্লাসে যুক্ত হয়েছেন তারা অনুগ্রহ করে আপনাদের জন্য আমি এটি রেখেছি, যদি আপনারা এটা বুঝে থাকেন তাহলে আপনারা এটার অ্যান্সার অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানান। এই প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে, ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, অর্থাৎ তুমি যদি সূর্যের আলোর নিচে বা সূর্যের তাপে বা সূর্যের আলোর মধ্যে বেশিক্ষণ থাকো, টু লং টাইম, তাহলে কি হবে, ইউর স্কিন ড্যাশ, ইউর স্কিন ড্যাশ। এ নাম্বারে রয়েছে বার্ন, এ নাম্বারে কি রয়েছে, বার্ন। বি নাম্বারে রয়েছে বার্নড, সি নাম্বারে রয়েছে বার্নড, ডি নাম্বারে রয়েছে বার্নস। আপনারা যারা আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন তারা অনুগ্রহ করে আমাদের কমেন্ট বক্সে অ্যান্সার জানাবেন, যে আমাদের এই যে আমরা যে কোশ্চেনটি দিয়েছি এই কোশ্চেনটি অ্যান্সার কি হবে, এ নাকি বি নাকি সি নাকি ডি। খুবই সহজ, উপরে কিন্তু স্ট্রাকচার দেয়া আছে এবং আমরা এতক্ষণ ধরে ক্লাসটি করেছি। Who was the first person? আপনারা যারা যুক্ত আছেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন, ভুল হলে সমস্যা নেই, আপনি ভুলের মাধ্যমে গিয়ে শিখবেন ইনশাল্লাহ। শীতল সাহা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ টন ফ্রম প্যারাসা পাবলিকেশন। তার উত্তরটি সঠিক হয়েছে, তার মানে তিনি কিন্তু আমাদের এই ক্লাসটি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইফ ইউ স্টে টু লং টাইম ইন দ্য সান, অর্থাৎ আমি যদি সূর্যের আলোয় কি থাকি, বেশিক্ষণ থাকি, তুমি যদি থাকো বা আমি যদি থাকি, ইয়োর স্কিন অথবা মাই স্কিন ড্যাশ। এখানে কি হবে, আমরা দেখলাম এটা ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ এটা সায়েন্টিফিক্যালিও সত্য যে আমরা যদি বেশিক্ষণ থাকি তাহলে আমাদের কি হবে, স্কিনটা পুড়ে যাবে। অনেকে আনসার করেছে প্রো এমডি সামজ হোসেন, গালিব হোসাইন, বার্ন। আচ্ছা, জিরো কন্ডিশনালের কি ছিল, যে প্রেজেন্ট ইনডিফিনিট হবে এবং এটি হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট। আমি আপনাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে এই কোশ্চেনটা এনেছি, যেন আপনারা এই বার্ন এবং বার্নস এই দুটোর মধ্যে একটু কি করেন, গুলাই ফেলেন। এজন্য আমি কিন্তু এই কোশ্চেনটি দিয়েছি। দেখেন, আমরা সাধারণত জানি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে সেটি কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস অথবা ইএস যুক্ত হবে। কি হবে, এস অথবা ইএস। শীতল সাহা যে অ্যান্সারটি দিয়েছে এটি সঠিক হয়েছে, এবং অন্য 2-3জন যে অ্যান্সার দিয়েছেন এটি ভুল হয়েছে। কেন ভুল হয়েছে,
ইয়োর স্কিন, দিস ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে, অর্থাৎ আমরা এখানে যে ভার্বটি যুক্ত করব এটির সঙ্গে এস বা ইয়ের যুক্ত হবে, এজন্য এ নাম্বার অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কি ডি নাম্বার। তার মানে জিরো কন্ডিশনালে আমরা দেখলাম যে ইন্ডিপেন্ডেন্ট যে ক্লুজটা হবে সেটি হবে হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, এবং ডিপেন্ডেন্ট যে ক্লুজ হবে সেটা হবে হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। এবং আমরা এখানে লক্ষ্য করেছি এই বার্ন না হয়ে এই বার্ন এজন্যই হয়েছে যে কি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এইটাও প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু এখানে এস যুক্ত রয়েছে, এখানে এস যুক্ত নেই, এজন্য এটি অ্যান্সার হবে না। বি নাম্বারটি এজন্য অ্যান্সার হবে না, এটি হচ্ছে কি রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সও রয়েছে। পাস্ট সি এবং বি এই জায়গায় পাস্ট ইনডিফিনিট থাকার কারণেই এটি অ্যান্সার হবে না। পাস্ট ইনডিফিনিটে থাকার কারণে এটি অ্যান্সার হবে না, কারণ এটি জিরো কন্ডিশনাল অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ। এজন্য অ্যান্সার হবে কি বি, এজন্য অ্যান্সার হবে কি বি, এস বা ইএস যুক্ত হয়। হ্যাঁ, শীতাল সাহেব বলেছেন, অসংখ্য ধন্যবাদ। এরপরও আমাদের ক্লাসে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাচ্ছি প্যানাসে পাবলিকেশনের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে টেকনিক্যাল ইস্যুতে আমাদের ক্লাসটি শুরু করতে একটু লেট হয়েছে, আমরা প্যানাসে পাবলিকেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত, এবং আমরা চেষ্টা করব পরবর্তীতে যেন এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, আমরা সেদিকে খেয়াল রাখব। আশা করা যায় আপনারা জিরো কন্ডিশনাল বুঝেছেন। আমরা এখন যাব দ্বিতীয় কন্ডিশনালে, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনালে। ফার্স্ট কন্ডিশনাল বলতে আমরা কি বুঝি? ফার্স্ট কন্ডিশনাল বলতে আমরা ওই একই বুঝবো যে একটি কাজ হলে আরেকটি কাজ হবে, সেইটা যদি কোনো ধরনের ক্লোজ মার্কার অর্থাৎ ইফ এবং আনলেস যে যুক্ত থাকে, এবং সেইটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। অর্থাৎ যদি এরকম হয় যে তুমি যদি আমাকে তোমার বিয়ের দাওয়াত দাও, আমি তোমার বিয়ের অনুষ্ঠানে যাব। ইফ ইউ ইনভাইট মি, আই উইল গো টু ইয়োর ম্যারেজ সেরিমনি। অর্থাৎ তুমি যদি আমাকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ পত্র দাও, আমন্ত্রণ করো, তাহলে আমি তোমার ম্যারেজ সেরিমনিতে যাব। অর্থাৎ এটা বোঝায় ফার্স্ট কন্ডিশনাল বলতে আমরা বুঝবো যে কোনো একটি কাজ যদি হয় তাহলে আরেকটি কাজ ভবিষ্যতে হবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট কন্ডিশনালে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এবং পরবর্তীতে যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হবে সেটি হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইল, ক্যান, মে প্লাস ভার্বের বেস ফর্ম। কারণ আমরা জানি মডাল ভার্বের পরে কি হয়, কি হয় বেস ফর্ম। এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি, ইফ ইউ রানস ফাস্ট, যদি তুমি দ্রুত, যদি সে দ্রুত দৌড়ায়, ইফ হি রানস ফাস্ট, যদি সে দ্রুত দৌড়ায়, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, এবং এটি কি টেন্সে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে ফার্স্ট কন্ডিশনালে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে তাহলে এর পরবর্তী যে ক্লোজটা থাকবে সেটি কি হবে সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, ক্যান, মে, এবং পরবর্তীতে ভার্বের বেস ফর্ম হবে। ঠিক একইভাবে এখানে হয়েছে কি হি উইল উইন দ্য প্রাইজ, হি উইল উইন দ্য প্রাইজ। তার মানে কি যে ফার্স্ট কন্ডিশনাল বলতে আমরা বুঝলাম কি তুমি যদি দ্রুত দৌড়াও, সে যদি দ্রুত দৌড়ায় তাহলে কি হবে প্রাইজটা সে নিবে। এই যে একটা কাজ যদি এখন করে ভবিষ্যতে একটা ফলাফল পাবে, এটাকে আমরা বলবো কি ফার্স্ট কন্ডিশনাল। এই ফার্স্ট কন্ডিশনালটাকে রিয়েল এবং প্রবাবেবল কন্ডিশনাল বলেও ডাকা হয় বা বলা হয়। এর কারণ হচ্ছে রিয়েল বা প্রবাবেবল, রিয়েল মানে হচ্ছে সত্য, আর প্রবাবেবল মানে হচ্ছে সম্ভাব্য হতে পারে। অর্থাৎ আমি যদি দ্রুত দৌড়াই, তুমি যদি দ্রুত দৌড়াও, তাহলে কি করবে প্রাইজটি লুফে নিতে পারবে, প্রাইজটি কি করতে পারবে লুফে নিতে পারবে। এই যে এখানে প্রবাবেবল অর্থাৎ হতে পারে, একটি কাজ করলে আরেকটি কাজ হতে পারে ভবিষ্যতে, এই জন্য এটাকে প্রবাবেবল বলা হয় অথবা রিয়েল কন্ডিশনাল বলা হয়। নর্মালি আমরা ফার্স্ট কন্ডিশনাল হিসেবে বেশিভাবে ওয়েল নোন। আমরা এখন আসি প্র্যাকটিসে, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল বলতে আমরা এতক্ষণ যা পড়লাম, যা বুঝলাম, এটি এখন আমরা প্র্যাকটিস করব। আমি বলতে বলতে আপনারা লিখতে পারেন, যারা আমাদের লাইভে আছেন তারা লিখতে পারেন যে হচ্ছে
আমাদের এটির কোনটি অ্যান্সার হবে আমি বলছি, এরপর আপনারা লেখার চেষ্টা করুন কোনটি অ্যান্সার হবে। ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয়, উই আমরা ড্যাশ লুডু আমরা কি করব, লুডু খেলবো, আমরা কি করব, লুডু খেলবো। এ নাম্বার উড প্লে আমাদের স্ট্রাকচারের সাথে কি মিলে, আমাদের স্ট্রাকচারের সাথে যদি মিলে তাহলে সেটি হবে অ্যান্সার। এ নাম্বারে আছে হচ্ছে উড প্লে, এটি কি হবে, হবে না। হ্যাঁ, গালিব হুসাইন, থ্যাংকস ফ্রম প্যালান্সে পাবলিকেশন অ্যান্ড থ্যাংকস এ টন, বেস্ট উইশেস ফর ইউ গালিব হুসাইন। গালিব হুসাইন বলেছে উইল প্লে, রাইট, ইয়োর অ্যান্সার ইজ কারেক্ট। বি নাম্বার রয়েছে কি উইল প্লে, এখানে যেহেতু উড প্লে রয়েছে কিন্তু আমাদের এখানে স্ট্রাকচারে কি নেই, উড নেই, এজন্য অ্যান্সার এটি হবে না। বি নাম্বারটি হচ্ছে কি অ্যান্সার উইল প্লে। সি নাম্বার হচ্ছে কি প্লেড, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে রয়েছে, তাহলে কি হবে প্লেড, এটি কিন্তু অ্যান্সার হবে না। ডি নাম্বারে কি রয়েছে উড হ্যাভ প্লেড, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফরমেশন রয়েছে বা এখানে যে কন্ডাক্টটা রয়েছে আমরা দিয়েছি সেখানে উইল ক্যান মে এরপরে ভার্বের বেস ফর্ম, এই অনুযায়ী বি নাম্বার হয়, কিন্তু আমরা দেখেছি উড রয়েছে, হ্যাভ রয়েছে, তারপরে V3 রয়েছে। কিন্তু আমাদের ফার্স্ট কন্ডিশনালে কিন্তু আমাদের এরকম কোনো আলোচনা নেই, অথবা ফার্স্ট কন্ডিশনাল বলতে আমরা বুঝি কি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এর পরবর্তীতে কি থাকবে সাবজেক্ট প্লাস উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফর্ম, এজন্য এটা কি হবে বি নাম্বার অ্যান্সার উইল প্লে। শীতল সাহা অসংখ্য ধন্যবাদ। এর তো আপনারা বুঝতে পারতেছেন ক্লাসগুলো, আপনারা যদি আমাদের এই কন্ডিশনালটি সঠিকভাবে বুঝতে পারেন আজকে, আশা করা যায় ভবিষ্যতে আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামে যান মিনিমাম 99% শিওর থাকেন যে একটি কোশ্চেন মিনিমাম আপনি পাবেন। ইভেন এমনও প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে যেগুলোর মধ্যে 2টি 3টি থেকে 3টি পর্যন্ত প্রশ্ন পাওয়া যায়। আমাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন মাকসুদা, তিনি বলেছেন যে অ্যান্সার বি, হ্যাঁ তার অ্যান্সার হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং প্যানাসিয়া পাবলিকেশনের পক্ষ থেকে আপনার এই ক্লাসে শুভেচ্ছা। তাহলে আমরা কিন্তু একই সাথে ফার্স্ট কন্ডিশনাল শিখে ফেললাম, ইতিমধ্যে আমরা জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল দুইটি কন্ডিশনাল কিন্তু শিখে ফেলেছি। অর্থাৎ এখন চিন্তা করেন যে কন্ডিশনাল কতটা সহজভাবে দেখা দিচ্ছে আপনার কাছে, তাই না? আপনারা একটু অপেক্ষা করুন, আপনারা দেখতে পারবেন পরবর্তীতে যে লাস্ট যে একটি স্লাইড থাকবে, এই লাস্টে যে একটি স্লাইড রয়েছে একটি পেজেই মাত্র 4টা লাইনে আপনি একটা সামারি পেয়ে যাবেন, যে সামারির মধ্যে আপনি পুরো কন্ডিশনালের আলোচনা পাবেন ইনশাল্লাহ, এবং পুরো কন্ডিশনাল একটি স্লাইড দেখলে এনাফ। তাহলে আমাদের সাথে থাকুন এবং ক্লাসকে এনজয় করুন। নাম্বার 3তে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, যেটাকে ইমপ্রবাবেবল অথবা আনরিয়াল কন্ডিশনাল বলা হয়। আমরা এটিতে দেখতে পারবো যে এটি কিভাবে হয়ে থাকে। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকবে, কি থাকবে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, এর পরবর্তীতে থাকবে সাবজেক্ট প্লাস শুধুমাত্র আমরা যে পড়েছিলাম শ্যাল, উইল, ক্যান, এরপর হচ্ছে মে, এগুলো শুধুমাত্র ফরমেশনটা চেঞ্জ হবে, শুড, উড, কুড, মাইট, এটি হবে, আর কোনো চেঞ্জ হবে না। আমরা দেখলাম যে সেকেন্ড কন্ডিশনালের শর্ত হচ্ছে এখানে থাকবে কি চেঞ্জ, পাস্ট ইনডিফিনিট, এবং পরবর্তীতে গিয়ে যে ক্লোজটি থাকবে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, সেই ক্লোজটি আমরা কি দেবো সাবজেক্ট প্লাস শুড প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা V1। এটি হচ্ছে একটি স্ট্রাকচার, এবং আমরা এখানে আরেকটি স্ট্রাকচার লক্ষ্য করেছি যে আমাদের এভাবেও থাকতে পারে সেকেন্ড কন্ডিশনাল, এবং আরেকটি উপায় হচ্ছে যে ওয়ার প্লাস সাবজেক্ট। ওয়ার প্লাস সাবজেক্ট কেন হয়, আমি কিন্তু এখানে ওয়ার লিখেছি, কেন লিখেছি, পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি কখনো ইফ পূর্বে থাকে অর্থাৎ কন্ডিশনাল হিসেবেই ব্যবহৃত হয়, হ্যাঁ কন্ডিশনাল হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাহলে কি হবে ইফের পরবর্তীতে সাধারণত আই ওয়াজ হয়, কি হয় আই
ওয়াজ, তাই না? কিন্তু না, কন্ডিশনালের ক্ষেত্রে ওয়ার হবে। কন্ডিশনালের ক্ষেত্রে কি হবে? ওয়ার। কন্ডিশনালের ক্ষেত্রে ওয়ার হবে। আমরা এটা সেকেন্ড কন্ডিশনালে জানলাম। এখন এটা একটি স্ট্রাকচার এবং আরেকটি স্ট্রাকচারে বাক্য থাকতে পারে ওয়ারটি ডিরেক্ট সামনে আসতে পারে, অর্থাৎ ইফ প্রয়োজন পড়বে না যদি সামনে ওয়ার থাকে। ওয়ার প্লাস সাবজেক্ট, এটি একটি ক্লোজ, অর্থাৎ এই ওয়ার প্লাস সাবজেক্ট এটি কিন্তু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। আর পরবর্তীতে যেটি থাকবে এটি হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এটি কি হবে? আগের এই নিয়মেই হবে, অর্থাৎ পরিবর্তন শুধু এখানে। অর্থাৎ এটা কোশ্চেনে দেয়া থাকতে পারে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিটও থাকতে পারে, অথবা বাক্যটি ওয়ার দিয়েও শুরু হতে পারে। দুটো কি হবে? কন্ডিশনাল। এবং সেটি কোন কন্ডিশনাল হবে? সেকেন্ড কন্ডিশনাল। আমরা যদি একটি এক্সাম্পল দেখি তাহলে আমরা আরও বেশি ক্লিয়ার হব। ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার, অর্থাৎ আমি যদি মিলিয়নিয়ার হতাম, আমি যদি কি হতাম? মিলিয়নিয়ার হতাম। তার মানে দেখেন যে এখানে ভার্বের কোন ফর্ম ইউজ হয়েছে? পাস্ট ফর্ম। মানে এটা কি? পাস্ট ইনডেফিনিট। এটা কি? পাস্ট ইনডেফিনিট। এর পরবর্তীতে আমাদের তাহলে কি করতে হবে? ওই শুধু শ্যাল, শুড, উইল এইগুলোকে পরিবর্তন করতে হবে। শুড হবে, অথবা উড হবে, অথবা কুড হবে, অথবা মাইট হবে, যেটি বাক্যের সঙ্গে সামঞ্জস্য সেটি দেব। তাহলে এখানে কি হলো? আই ওয়ার মিলিয়নিয়ার, আমি যদি মিলিয়নিয়ার হতাম, আই উড হেল্প এভরি আর্থ কজ, অর্থাৎ আমি যদি মিলিয়নিয়ার হতাম আমি প্রত্যেক ভালো কাজে কি করতাম? হেল্প করতাম। এই একই বাক্যটি শুধুমাত্র ওয়ারটি সামনে এসেই হতে পারে, অর্থাৎ ওয়ারকে আমরা সামনে আনতে পারি। তখন এই ইফ যে রয়েছে অথবা আনলেস রয়েছে, এই ইফ আনলেস হোয়েন এগুলোর আর প্রয়োজন পড়বে না। ওয়ার যদি সামনে থাকে তাহলে ইফ, আনলেস আর হোয়েন এগুলোর প্রয়োজন পড়বে না। তাহলে আমরা আশা করি সেকেন্ড কন্ডিশনাল বুঝতে পেরেছি। সেকেন্ড কন্ডিশনাল যদি বুঝতে পারি তাহলে আমরা প্র্যাকটিসে আমি একটি কোশ্চেন দিয়েছি, অনুগ্রহ করে আমাদের লাইভে যারা যুক্ত রয়েছেন তারা চেষ্টা করুন, ভুলের মাধ্যমে গিয়ে আপনি শিখবেন। হ্যাঁ, অনুগ্রহ করে আমাদের যে প্র্যাকটিস আমি দিয়েছি এই প্র্যাকটিসের আপনারা উত্তর করতে পারেন। ইফ আই নিউ দ্য অ্যান্সার, ইফ আই নিউ দ্য অ্যান্সার, এটার অ্যান্সার কি হবে? রাইট ডাউন ইন দ্য কমেন্ট বক্স। এ, বি, সি নাকি ডি? আপনারা চেষ্টা করুন, আমিও বলছি। দেখি হু ইজ দ্য ফার্স্ট ওয়ান। ইফ আই নিউ দ্য অ্যান্সার, আমি যদি অ্যান্সারটি জানতাম। হ্যাঁ, গালিব হুসাইন, থ্যাংক ইউ, থ্যাংকস ইট অন ফ্রম মাই হার্ট। গালিব হুসাইন, গালিব হুসাইন তুমি কোথা থেকে আমাদেরকে শুনছো একটু লিখো তো। মাকসুদা, হ্যাঁ বিয়ে তো সুন্দর হয়েছে। আপনারা কে কোথা থেকে? সুমাইয়া আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের ক্লাসে লাইভে যুক্ত হয়েছেন এবং আপনি আমাদের উত্তর দিয়েছেন। আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অনুগ্রহ করে আমাদেরকে লোকেশনগুলো বলুন, দেখি কে কোথা থেকে আপনারা আমাদের ক্লাস করছেন। তাহলে কি হবে? ইফ আই নিউ দ্য অ্যান্সার, আমি যদি অ্যান্সারটি জানতাম, তাহলে এখানে কি ভি2 রয়েছে, এর মানে কি এটা সেকেন্ড কন্ডিশনাল। এটা কি সেকেন্ড কন্ডিশনাল। তাহলে পরবর্তীতে কি হবে? এখানে আই উড টেল ইউ। এটা কেন হবে না? কারণ এখানে রয়েছে ভি2, এখানে উইল হবে না। আমরা বিটাকে অ্যান্সার হিসেবে নিয়েছি। সি রয়েছে কি মাস্ট, আমরা কিন্তু মাস্ট এখানে উল্লেখ নেই, তার মানে মাস্টারের কনটেক্সটের সঙ্গে যায় না এবং আমাদের রুলস অথবা স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচার কিন্তু ফলো করেনি। এরপরে আছে কি মে, আমরা জানি মে কিন্তু এইখানে হয় না। মে, মাস্ট, উইল এগুলো কই হয়? ফার্স্ট কন্ডিশনালে। তার মানে সেকেন্ড কন্ডিশনালে কোথায় হয়? বি থেকে। আপনারা আমাদের আজকের এই ক্লাসে যারা যুক্ত হয়েছেন, এই যে এমসিকিউগুলো দেখছেন এগুলো প্রত্যেকটাই বিসিএস, নয়তো কোনো পাবলিক ইউনিভার্সিটি, নয়তো কোনো কম্পিটিটিভ এক্সাম, নয়তো কোনো জব, এগুলোতে এসেছে। এবং আশা করা যায় আপনারা যদি আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করেন এবং কন্ডিশনাল বোঝেন, প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে 1 মার্ক ইনশাল্লাহ ইনশিওর হবে আপনাদের জন্য। অফশিয়া মেহজাবিন বলছে ঢাকা মৌচাক থেকে, সুমাইয়া আক্তার শেরপুর, গালিব হুসাইন খুলনা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।
রাজশাহী থেকে একজন, যারা যেখান থেকে বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যারা যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে প্যানাসিয়া পাবলিকেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং বেস্ট উইশেস ফর ইউর লাইফ। আমরা এখন তাহলে কিন্তু সেকেন্ড কন্ডিশনাল ল আমরা খুব ভালোভাবে বুঝে গেলাম। আশা করা যায় ভবিষ্যতে যদি কখনো সেকেন্ড কন্ডিশনাল আসে আমাদের আর কোনোদিন কি হবে না, ভুল হবে না। থার্ড কন্ডিশনাল অর্থাৎ যেটাকে আমরা ইম্পসিবল কন্ডিশনাল হিসেবেও চিনে থাকি। এটাকে ইম্পসিবল কন্ডিশনাল বলার উদ্দেশ্য হচ্ছে বা বলার কারণ হচ্ছে এটা আর সম্ভব না, অর্থাৎ অনেক আগে হয়ে গেছে, যেটা এখন আর কি রিয়েলি করা সম্ভব না। থার্ড কন্ডিশনাল বলতে আমরা বুঝবো ইফ অথবা আনলেস থাকবে, এর পরবর্তীতে কি থাকবে, পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 থাকবে। কি থাকবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। ইফ যুক্ত যে ক্লজটি থাকবে সেটি থাকবে কি, হ্যাড প্লাস V3, মানে পাস্ট পারফেক্ট। কি থাকবে, পাস্ট পারফেক্ট। এবং পরবর্তীতে যে ক্লজটি হবে সেটি সাবজেক্ট হবে, এর পরবর্তীতে শুড, উড, কুড, মাইট। এটি আমরা পড়েছি না। শুধু থার্ড কন্ডিশনালে এসে এর সঙ্গে যুক্ত হবে হ্যাভ প্লাস V3। কি বলেছি, হ্যাভ প্লাস V3। অর্থাৎ আমরা যদি থার্ড কন্ডিশনালের কথা চিন্তা করি, পাস্ট পারফেক্ট যদি আমরা দেখতে পাই তাহলে বুঝবে এটা কি, থার্ড কন্ডিশনাল। তাহলে তার পরবর্তীতে আমরা কিভাবে চেঞ্জ জানবো, শুড, উড, মাইট, কুড প্লাস হ্যাভ প্লাস V3, শুধু হ্যাভ প্লাস V3। তার মানে আমরা থার্ড কন্ডিশন হিসেবে বুঝলাম যে যেটিতে কি থাকবে, পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে তাহলে কি হবে, পরবর্তীতে এই স্ট্রাকচার অনুযায়ী হবে। এখানে আমরা লক্ষ্য করি যে এটি একটি স্ট্রাকচার, এভাবে পরীক্ষায় আসতে পারে, অথবা আরেকটা ভাবেও কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। সেটি কি, সেটি হচ্ছে আমরা জানি পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তাই না? আমরা কিন্তু একবার ইফটাকে উঠিয়ে দিয়ে ওয়ার এনেছিলাম, তাই না? ওয়ার আনা যায় এবং পরীক্ষায় ভাবে অনেক সময় আসে। ঠিক একইভাবে আমরা এই ইফের পরিবর্তে, বা ইফ আসে না সেই পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, পূর্বেই হ্যাড ব্যবহার করতে পারি, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3। এখানে ইতিমধ্যে এই বাক্যটা কি ক্লোজ হয়ে গেছে, ডিপেন্ডেন্ট ক্লোজ, এবং এটা অলরেডি ইফের কাজ করে ফেলছে। হ্যাড যদি কখনো প্রথমে আসে তাহলে ইফ এবং আনলেস এই দুটির একটিও দেওয়ার প্রয়োজন পড়ে না, হ্যাডই কি করে, ইফের কাজ করে ফেলে। তাহলে হ্যাড যুক্ত সাবজেক্ট প্লাস V3 থাকলে আমরা বুঝবো কি, থার্ড কন্ডিশনাল। এবং পরবর্তীতে এই আগের যে স্ট্রাকচার আমরা দেখিয়েছি, সাবজেক্ট প্লাস শুড, উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস V3, এই স্ট্রাকচার অনুযায়ী হবে। তাহলে আমরা একটি কি দেখি, এক্সাম্পল দেখি। এতক্ষণ আমি প্রথমে কিন্তু একটি কি করেছি, জিরো, ফার্স্ট, সেকেন্ড, এই তিনটি কন্ডিশনালে কিন্তু আমি প্রথমে একটি এক্সাম্পল দিয়েছিলাম এবং পরবর্তীতে একটি প্র্যাকটিস দিয়েছিলাম। কিন্তু এখানে কিন্তু এক্সাম্পল দিয়েছি, কিন্তু আপনাদের করতে হবে যেন আমি বুঝতে পারি যে আমার ক্লাসটি আপনারা আজকে কেমন বুঝলেন। হ্যাঁ, এজন্য আমি এটাতে আমি নিজে করিনি, আপনাদের জন্য রেখে দিয়েছি। আমি করছি এবং আপনারা আমার আগেই আপনারা কমেন্ট বক্সে এইটার উত্তর কি হবে একটু লিখে পাঠান। মাকসুদা সুন্দর অ্যান্সার হয়েছে, উড হ্যাভ হ্যাড, উড হ্যাভ হ্যাড। মাকসুদাকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাদের ক্লাসটি বুঝতে পেরেছেন। সুমাইয়া আক্তার, হ্যাঁ, তার অ্যান্সারটি আমরা নিচ্ছি এবং তার অ্যান্সারটি হয়েছে। প্যানাসে পাবলিকেশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব আপনার সামনে আমাদের যে ক্লাসগুলো হবে এগুলোতে যুক্ত থাকবেন। একজন জিজ্ঞেস করেছিলেন ক্লাসের মাঝখানে, কেউ যদি কোনো কিছু না বোঝেন তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন এতক্ষণে লিখে দিতে পারেন। একজন জিজ্ঞেস করেছিলেন যে আমাদের
প্যানাসে পাবলিকেশনের বইগুলো কোথায় পাওয়া যাবে? আপনি আমাদের প্যানাসে পাবলিকেশনের যে পেজ রয়েছে, পেজে আপনি দেখতে পারবেন যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, ওই নাম্বারে আপনি যোগাযোগ করলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন আমরা এখন এক্সাম্পলটা দেখি যে কি অবস্থা। মাকসুদা লিখেছে, সুমাইয়া লিখেছে অ্যান্সার এ। আমরা আসলে দেখি অ্যান্সার এ হয় কিনা। ইফ ইউ হ্যাড ব্রাশড ইউর টিথ কেয়ারফুলি, যদি কি করো তুমি তোমার দাঁতকে সতর্কতার সহিত বা কেয়ারফুলি মাজতে, কি হতো? ইফ ইউ হ্যাড ব্রাশড ইউর টিথ কেয়ারফুলি, যদি তোমার কি করতে, কেয়ারফুলি তোমার দাঁতকে মেজে থাকতে, ইউ ড্যাশ ফিওর ক্যাভিটিস, অর্থাৎ তোমার কি থাকতো, কম দাগ থাকতো অথবা গর্ত থাকতো। অর্থাৎ দাঁতের মধ্যে যে পোকা হয়, এই পোকার পরে দেখবেন একটু গর্ত হয়ে যায়। এটা বলা হয়েছে তোমার দাঁতকে যদি তুমি ভালোভাবে ব্রাশ করে থাকতে, তাহলে কি হতো, তোমার এই ক্যাভিটিসগুলো বা গর্তগুলো একটু কম হতো। তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী আমরা অ্যান্সার ধরি। দেখি এটাকে অ্যান্সার ধরলে কিন্তু অ্যান্সার হয়। আমরা প্রত্যেকটাকে অ্যান্সার ধরবো। আমরা অ্যান্সার ধরে নিজেকে জিজ্ঞেস করব, এই এ নাম্বারটা কেন অ্যান্সার নয়, এই বি নাম্বারটা কেন অ্যান্সার নয়। তাহলে আমাদের কি হবে, নিজের অ্যাকিউরেসিটা, নিজের যে গ্রামার স্কিল আছে এটা বৃদ্ধি পাবে। বি নাম্বারটাকে অ্যান্সার ধরলে কি হবে, উড হ্যাভ, কি হবে, উড হ্যাভ। এখন আমরা যদি উড হ্যাভ কি নেই, এটা কি হয়েছে, উড হ্যাভের পরে V3 রয়েছে, নেই। সি নাম্বারে কি আছে, উড হ্যাড। আমরা কিন্তু বলেছি উড হ্যাভ প্লাস V3, এখানে কিন্তু উড হ্যাড রয়েছে, হ্যাভ নেই, এজন্য এটা কি ইনকারেক্ট। ডি নাম্বারে রয়েছে কি, উইল হ্যাভ, অর্থাৎ উইল হ্যাভ তো আমাদের এখানে হবেই না, তাই না? তাহলে আমরা কি দেখলাম, আমাদের অ্যান্সার হবে কি, উড হ্যাভ হ্যাড, উড হ্যাভ হ্যাড, উড হ্যাভ হ্যাড। আমাদের থার্ড কন্ডিশনাল এর মধ্য দিয়ে শেষ হলো। এবং আমি এতক্ষণ আপনাদের যেটা বলছিলাম যে আপনারা যে একটি ওই করে না, দেখবেন যে অনেক কবিরাজ ঔষধ বিক্রি করে যে একটিতেই আপনার সর্বরোগের মহা ঔষধ। তো আমাদের এই যে একটি পেজ রয়েছে, একটি স্লাইড রয়েছে, এই স্লাইডে দেখেন 1 2 3 4 এই চারটি যে স্ট্রাকচার রয়েছে, আপনি যদি এই চারটি স্ট্রাকচার ভালোভাবে বুঝেন, একটিবার আত্মস্থ করতে পারেন, আশা করা যায় আপনার মৃত্যু পর্যন্ত কন্ডিশনাল আর সমস্যা হবে না, কন্ডিশনাল আর সমস্যা হবে না। দেখেন সহজভাবে মনে রাখবেন যে জিরো কন্ডিশনালে এখানেও V1, এখানেও V1, জিরো কন্ডিশনালে কি, এখানেও V1, এখানেও V1, জিরো কন্ডিশনালে এখানেও V1, এখানেও V1, তিনবার বলেছি যেন জীবনেও মনে হারিয়ে না যায়। আমি কোনো একটা স্যারে ক্লাস করতাম, স্যার ক্লাস করাই তো আর বলতো যে আমি এমনভাবে ক্লাস করাবো যে তোমরা ভুলতে চাইলে ভুলতে পারবে না। হ্যাঁ, এরকম আর কি। সাবজেক্ট প্লাস V1, এখানেও কি হবে, সাবজেক্ট প্লাস V1, এটা জিরো কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে এখানে V1 হবে, এখানে কি হবে, উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফর্ম বা V1। অর্থাৎ আমাদের কিন্তু এই যে কন্ডিশনাল সবগুলোর মধ্যে কি চেঞ্জ, এই ভার্বের ফর্মগুলো চেঞ্জ, কোনো সাবজেক্টের পরিবর্তন নেই, ইফ এগুলোর কিন্তু পরিবর্তন আসবে না বা করতে দিবে না। আমাদের পরিবর্তন করতে দেবে কি, ভার্বের অবস্থান। তাহলে জিরোতে V1 অর্থাৎ বেস ফর্ম, ফার্স্ট কন্ডিশনালে বেস ফর্ম হবে এবং পরবর্তীতে কি হবে, উইল ক্যান মে প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ আমরা দেখলাম এইখানে V1 যদি হয় তাহলে ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে সেটা যদি ইউনিভার্সাল ট্রুথ না হয়, আমরা উইল ক্যান মে V1 দেব। এবং সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে V2 থাকে, কি থাকে, V2, এখানে কি থাকে, V2, তাহলে আমরা পরবর্তীতে এখানে কি দেব, শুড, উড, কুড, মাইট প্লাস V1, শুড, উড, কুড, মাইট প্লাস V1। এইটা হবে কি, সেকেন্ড কন্ডিশনাল। আপনারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন, আপনারা কিন্তু আপনাদের বন্ধু বান্ধবী, জুনিয়র বা সিনিয়র, আপনার কাছে মনে হয় যে এই ক্লাসের জন্য বা কন্ডিশনাল কাদের কাদের প্রয়োজন হতে পারে। কন্ডিশনালে কিন্তু আপনার যে ছোট ভাই বা ছোট বোন ক্লাস 6 7 পড়ে, তারও কিন্তু কন্ডিশনাল প্রয়োজন রয়েছে। তাহলে এই যে একটা ফ্রি ক্লাসের মাধ্যমে আপনারা কন্ডিশনালটাকে খুব ভালোভাবে আত্মস্থ করতে পারতেছেন,
আপনার কোনো একটা ছোট ভাই, আপনার যদি কোনো ব্যাচমেট, কোনো বান্ধবী, কোনো বন্ধু যদি বুঝে, এটা আপনার জন্য লাভ না? অবশ্যই কিন্তু আপনার জন্য লাভ, এবং এটা আপনার জন্য কি হবে? সদাগায় জারিয়া হিসেবে কাজ করবে। তাহলে এই মূল কথা হচ্ছে কি, যে তিনটা কন্ডিশনাল আমরা দেখলাম। 4 নম্বরে কি, হ্যাড প্লাস যদি ভি থ্রি থেকে আমরা বুঝবো পাস্ট পারফেক্ট টেন্স। আজ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরবর্তীতে কি হবে? শুড, উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি, হ্যাভ প্লাস ভি থ্রি। এই যে 4টি কন্ডিশনালের যে স্ট্রাকচারগুলো রয়েছে, এই স্ট্রাকচারগুলো মানে একটি পেজ, আপনি যদি একটি পেজের স্ক্রিনশট নিয়ে নেন তাহলে সবচেয়ে ভালো হবে। এই একটি পেজ যদি আপনি ভালোভাবে আত্মস্থ করতে পারেন, আশা করা যায় যে মৃত্যুর আগে পর্যন্ত নিজের স্মৃতি, হ্যাঁ, যতদিন পর্যন্ত আপনার নাম মনে থাকবে ততদিন পর্যন্ত কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আশা করা যায় আপনার আর কোনো সমস্যা হবে না। এতক্ষণ আপনারা ক্লাস করলেন, আপনাদের জন্য কোশ্চেন রেখেছি আমি, যেগুলো বিসিএস, পাবলিক ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি সহ বাংলাদেশের কম্পিটিটিভ অনেক এক্সামে এসেছে। একদম খুবই ফেমাস কিছু 4টা রয়েছে। আপনারা অনুগ্রহ করে সময় নিয়ে প্রথমে 2টির অ্যান্সার দিন, প্রথমে 2টি 1 এবং 2, 1 এবং 2, দেখি কে আগে অ্যান্সার দিতে পারে এবং কার কার অ্যান্সার সঠিক হয়, কার কার অ্যান্সার সঠিক হয়। প্রথম 2টি 1, 2। 1, 2, দেখি কে দিতে পারে সর্বপ্রথম অ্যান্সার। আমরা এর মধ্যে দেখি যে আমাদের 1 এবং 2 এটিতে কি বলা হয়েছে? ইফ আই ওয়ার ইউ, আমরা দেখেছি যে ওয়ার থাকলে কোন কন্ডিশনাল হয়? হ্যাঁ, এই তো সুন্দর লিখেছে সুমাইয়া আক্তার, অসংখ্য ধন্যবাদ। মাকসুদা, সাইমা আক্তার, হুমায়রা, প্রথমে দেখলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মনে হয় একটু পরে এসেছেন এবং অনেক ভালো লিখেছেন এবং আপনারটি সঠিক হয়েছে। সুমাইয়া, মাকসুদা, সাইমা আক্তার, হুমায়রা, আপনাদের 3 জনেরটি সঠিক হয়েছে। 1-এর বি, এটা কি লিখেছে? মাকসুদা, আপনারটি হয়নি, আপনি আরেকটু ভাবেন। দেখেন, ইফ আই ওয়ার ইউ কি মানে তোমার জায়গায় যদি আমি হতাম বা তোমার অবস্থানে আমি থাকতাম তাহলে কি হতো? হ্যাঁ, এই তো মাকসুদা হয়েছে, হ্যাঁ হ্যাঁ মাকসুদা এখন হয়েছে। তাহলে এখানে কি কোন কন্ডিশনাল? এটা সেকেন্ড কন্ডিশনাল, তাই না? সেকেন্ড কন্ডিশনাল এখানে কি হয়? উড হয়। কি হয়? উড হয়। শ্যাল কিন্তু কি ফার্স্ট কন্ডিশনালে, উইলেও ফার্স্ট কন্ডিশনালে। ডি মে, এটা কোন কন্ডিশনালে? ফার্স্ট কন্ডিশনালে। তাহলে আমাদের উত্তর কোনটা? সি। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড টেক দ্য মানি, আমি টাকা নিতাম। অর্থাৎ সাপোজ ধরো আমার বাসায় মামা বেড়াইতে আসছেন, এখন আমার মামা আমারেও টাকা দিছেন, আমার বোনরেও টাকা দিছেন। এখন আমার বোন তো খুবই ভালো, নম্র, ভদ্র, সিনিয়র মানুষ, সে টাকাটা নিতেছে না, সে টাকাটা নিলই না। সে বলতেছে আমি বড় হয়ে গেছি, আমার টাকা লাগবে না, কিন্তু আমি তো টাকাটা নিয়ে নিলাম। এখন পরবর্তীতে আমার বোনকে বললাম, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম বা তুমি হতাম, আই উড টেক দ্য মানি, আমি কি নিতাম? টাকা নিয়ে নিতাম। বুঝতে পেরেছেন? দ্বিতীয় নাম্বার হচ্ছে, ইফ ইউ ড্যাশ মি আই উইল গো টু ইয়োর সেরিমনি। অর্থাৎ এখানে কোনটি হবে? উইল গো রয়েছে, অর্থাৎ সবসময় যে এখানেই ফাঁকা থাকবে বা ড্যাশ থাকবে এটা কিন্তু না, এখানেও থাকতে পারে। তাহলে আমরা এখন এইখানে দেখবো, তাই না? এখানে কি রয়েছে? উফ, উইল গো। উইল গো থাকলে কোন কন্ডিশনাল হয়? হ্যাঁ, অ্যান্সার দেওয়া শুরু হয়ে গেছে। সুমাইয়া, সঞ্জনা, তানহা, অসংখ্য ধন্যবাদ। সাইমা আক্তার, হুমায়রা, সাইমা আক্তার, হুমায়রা, সুমাইয়া, সঞ্জনা, তানহা, অ্যান্সার সি। সাইমা আক্তার, হুমায়রা, 2-এর অ্যান্সার ডি। আর কে? দেখেন, এটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল, তাই না? তাহলে এখানে যদি ফার্স্ট কন্ডিশনালে কি থাকে? উইল প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে কি হবে?
এইখানে কি হবে প্রেজেন্ট ফর্ম, কি হবে প্রেজেন্ট ফর্ম, আমরা পড়েছিলাম তাই না প্রথম দিকে। তাহলে এখানে কি হবে ইনভাইটস নাকি ইনভাইটস রয়েছে। ইনভাইটস কখন হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, ইউ কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার ওই যে হি ইট ইজ এগুলোর মধ্যে পড়ে না, এজন্য ইনভাইটস হবে না, ইনভাইটেড। এখানে উইল গো রয়েছে, তার মানে কি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা কোন কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল কি হয় এখানে ভি টু হয় না। এখানে কি হ্যাজ ইনভাইটেড, এইটা কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি গঠন, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন বা স্ট্রাকচার, এজন্য এটা হবে না। ডি নাম্বারে কি রয়েছে ইনভাইট, তার মানে কি ইফ ইউ ইনভাইট মি, ডিস্টার্ব করতেছে, এটা একটু দেখেন, পূর্বে স্লাইড হবে, পূর্বে স্লাইড, একটা পূর্বে স্লাইড, দুঃখিত টেকনিক্যাল ইস্যুর কারণে আন্তরিকভাবে দুঃখিত। দেখেন আমরা কোথায় ছিলাম, যে অ্যান্সার হবে কোনটা ডি, অর্থাৎ ইনভাইট, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যেটা, এটা হবে কি অ্যান্সার। আমরা এই দুইটি খুব সুন্দরভাবে বুঝলাম। এখন আসেন 3 এবং 4, আপনারা যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন তারা অনুগ্রহ করে আমাদের এই 3টি, এই পরবর্তী যে 2টি রয়েছে এই 2টির অ্যান্সার দেন। আপনাদের অ্যান্সার দেওয়ার সাথে সাথেই, হ্যাঁ 3 সি মাকসুদা অ্যান্সার করেছে 3 সি। দেখেন আমরা এখন একটু আপনারা অ্যান্সার দিতে দিতে আমি একটু অ্যান্সারগুলো বলে ফেলি। দেখেন ইফ ইউ হ্যাড লস্ট এ জব, হ্যাড প্লাস ভি3 কিসের লক্ষণ, থার্ড কন্ডিশনাল। কি থার্ড কন্ডিশনাল হলে কি হবে পরবর্তীতে কি হবে উড কুড শুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3। তাহলে আমরা দেখব ওইটি কোথায় রয়েছে, অর্থাৎ উড কুড মাইট হ্যাভ প্লাস ভি3 এটি কোথায় রয়েছে। আমরা যদি সহজভাবে দেখি যে হ্যাভ প্লাস ভি3 এটি কোথায় রয়েছে, তাহলে আমাদের জন্য অ্যান্সার করতে সহজ। এ নাম্বারে হ্যাভ প্লাস কিন্তু ভি3 নেই, বি নাম্বারেও কি রয়েছে উড রয়েছে কিন্তু ভি1 রয়েছে। আমাদের কি দরকার হ্যাভ প্লাস ভি3, আমরা কিন্তু হ্যাভ প্লাস ভি3 পাইনি। সি নাম্বারে কি হোয়াট উড ইউ হ্যাভ ডান, দেখেন উড রয়েছে হ্যাভ রয়েছে ডান রয়েছে, এটিকে আমরা অ্যান্সার ধরলাম, কিন্তু পরবর্তীতে আবার ডি নাম্বার দেখব কোনো কারণ আছে কিনা। ডি নাম্বার হোয়াট উইল ইউ ডান, এই যে উইল ডান রয়েছে এখানে কিন্তু হ্যাভ প্লাস ভি3 নেই, এজন্য কি হবে যে হোয়াট উড ইউ হ্যাভ ডান, এটি হবে কি অ্যান্সার, তাই না। হ্যাঁ মাকসুদা সি, সাইমা আক্তার হুমায়রা সি, মাকসুদা সি। ও 4-4-এরও আপনার অ্যান্সার দিয়ে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মাকসুদা, সাইমা আক্তার হুমায়রা। তার মানে কিন্তু আপনারা কিন্তু আজকে কন্ডিশনাল যে বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ভবিষ্যতে যদি আপনার কাছে কখনো কন্ডিশনাল আসে, আমার মনে হয় যে আপনারা আর কোনোদিন ভুলবেন না, তাই না। আমি যে স্ক্রিনশট দিতে বলেছিলাম, আমাদের ক্লাসটি কিন্তু লাইভ হচ্ছে, তার মানে ক্লাসটি কিন্তু থেকে যাবে। আপনারা ওখান থেকে পরবর্তী যদি স্ক্রিনশট দিয়ে না রাখেন, তাহলে ওইখানে ঢুকে ওই সময় গিয়ে স্ক্রিনশট দিবেন, তাহলে কি হবে ওই একটা পেজের মধ্যে আপনারা 4টা কন্ডিশনাল পেয়ে যাবেন। একটু করে দেখলেই এটা তাহলে মাথার মধ্যে সেট করে নেবেন, দেখবেন আর ভুলবেন না। 4 নম্বরে হোয়েন ওয়াটার ড্যাশ, অর্থাৎ আমরা বলেছিলাম যে মাঝে মাঝে খুবই রেয়ার কম সময়ে হোয়েন আসতে পারে ইফের জায়গায়। আমরা দেখলাম হোয়েন ওয়াটার ড্যাশ ইট ট্রান্সফর্মস ইন্টু আইস, অর্থাৎ এখানে অপশন রয়েছে উড ফ্রিজ, বি নাম্বারে উইল ফ্রিজ, সি নাম্বারে ফ্রিজেস, ডি নাম্বার ফ্রোজ। অর্থাৎ আমরা দেখলাম যে ওয়াটারকে যদি আমরা কি করি ফ্রিজে রাখি বা ফ্রিজ করি, তাহলে সেটা কি হবে ইট ট্রান্সফর্মস ইন্টু আইস, অর্থাৎ এটা কিসে পরিণত হবে বরফে পরিণত হবে। এটা কিসে পরিণত হবে বরফে পরিণত হবে। হোয়েন ওয়াটার ফ্রিজেস, কেন ফ্রিজেস আপনারা ইতিমধ্যে অ্যান্সার দিয়েছেন, কারণ আমরা যদি পানিকে ফ্রিজ করি এটা কি হবে এটা আইসে পরিণত হবে, তাই না, বরফে হবে।
বরফ হয়ে যাবে। তার মানে এটা কি চিরন্তন সত্য বা সায়েন্টিফিক্যাল ট্রুথ না? সায়েন্টিফিক্যাল ট্রুথ। তো সায়েন্টিফিক্যাল ট্রুথ কি? জিরো কন্ডিশনাল। এই তো সুমাইয়া আক্তার বলছে ফর সি এ, সবারই হয়েছে। হ্যাঁ, তার মানে আপনারা কিন্তু সকলে আমাদের প্যারাসে পাবলিকেশনের যে ইংলিশ যে টপিক রয়েছে কন্ডিশনাল সেন্টেন্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এই ক্লাসটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন বা বোধগম্য হয়েছে। তাহলে দেখেন উড ফ্রিজ এটা কিন্তু হবে না, কারণ আমাদের ফার্স্ট কন্ডিশনালের মূল সত্য, জিরো কন্ডিশনালের মূল সত্য হচ্ছে কি V1 থাকতে হবে, তাই না? উইল ফ্রিজ এটা কিন্তু না, ফ্রিজেস, কারণ ওয়াটার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য কি ফ্রিজেস। ডি নাম্বারে ফ্রোজ এটা কি পাস্ট ফর্ম হলে এটা কি হবে না, এটা কি হবে না। কেন হবে না? এটা জিরো কন্ডিশনাল। তার মানে আপনারা কিন্তু আজকে এই আমাদের ক্লাসের মাধ্যমে, হ্যাঁ মাকসুদা বলেছে ফোর হচ্ছে জিরো কন্ডিশনাল। হ্যাঁ জিরো কন্ডিশনাল সায়েন্টিফিক্যাল ট্রুথ, এজন্য এটা কি জিরো কন্ডিশনাল। এখন যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন কন্ডিশনালের মধ্যে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা খুব দ্রুতই সাড়া দেব ইনশাল্লাহ। এবং আজকে আমাদের ক্লাস যেটি হয়েছে সেটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের উপরে আজকে আমাদের ক্লাস হয়েছে। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত কয় প্রকার হয়? 4 প্রকার হয়। ক্লাসের সামারি দিচ্ছি, আপনারা চাইলে খুব ভালোভাবে শুনতে পারেন এবং নোট করতে, যেগুলো নোট করা বাকি রয়েছে এগুলো নোট করতে পারেন। কন্ডিশনাল সাধারণত কি শর্ত বোঝায়, কি বোঝায়? একটা রিজন অথবা কারণ থাকে, বা কন্ডিশন শর্ত থাকে এবং একটা আউটকাম থাকে। যেমন ইফ আই রিড অ্যাটেন্টিভলি, যদি আমি ভালোভাবে পড়াশোনা করি, আই উইল গেট এ গুড জব ইন দ্য ফিউচার, আমি যদি ভালোভাবে পড়াশোনা করি আমি ভবিষ্যতে একটি কী পাবো? ভালো জব পাবো। এখন আসেন, এই যে একটি কারণ বা কন্ডিশন কিন্তু যুক্ত হয়েছে যে আমি যদি ভালোভাবে পড়াশোনা করি, তার মানে কি ভালোভাবে পড়াশোনা করলে কি হবে? আমি একটা ভালো চাকরি পাবো, তাই না? এটা একটা কন্ডিশন যুক্ত হয়েছে। এবং এখানে 2টি ক্লোজ থাকে। একটি কন্ডিশনাল সেন্টেন্সে কয়টি ক্লোজ? 2টি। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, একটা ইনডিপেন্ডেন্ট ক্লোজ। যেটা হচ্ছে ইফ আনলেস হোয়েন দিয়ে যুক্ত থাকে সেটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। এবং এছাড়া অন্য আরেকটি যে বাক্য থাকে সেটি হচ্ছে কি ক্লোজ? কি ক্লোজ? ইনডিপেন্ডেন্ট ক্লোজ। যেমন আমি বলেছিলাম ইফ আই রিড অ্যাটেন্টিভলি, যে ইফ আই রিড অ্যাটেন্টিভলি এটা হচ্ছে কোন ক্লোজ? ডিপেন্ডেন্ট ক্লোজ। এবং আই উইল গেট এ গুড জব ইন ফিউচার, এই যে এটি, আমি একটি ভালো জব পাবো, এটা ইনডিপেন্ডেন্ট ক্লোজ, তাই না? স্বাধীন বাক্য। তো এখানে 2টি ক্লোজ থাকে। এবং এই যে কন্ডিশনাল রয়েছে এগুলো 4 প্রকার। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা ফার্স্ট কন্ডিশনাল, একটি সেকেন্ড কন্ডিশনাল, একটি থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল হচ্ছে সায়েন্টিফিক অথবা ইউনিভার্সাল ট্রুথ। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে এবং পরবর্তীতে কি থাকে? উইল, ক্যান, মে প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ কোনো একটি কাজ করলে আরেকটি কাজ হবে, এরকম বুঝালে কি হয়? এটা। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে আনরিয়েল, অবাস্তব, ইমপ্রবাবেবল কিছু বোঝায়। যেমন আমি যদি কি হতাম? মিলিয়নিয়ার হতাম। আমি যদি বড়লোক হতাম তাহলে কি হতো? আমি লাক্সারিয়াস একটা কার কিনতাম। তো এই যে অসম্ভব যে কল্পনা অথবা কোনো কিছু জানা ছিল না, যেমন ইফ আই নিউ দ্য অ্যান্সার, আমি যদি অ্যান্সার জানতাম, আই উড টক ইউ, আমি তোমাকে বলতাম। এই যে প্রথমে কি থাকবে? ফার্স্ট ইনডিফিনিট, পরবর্তী থাকবে কি? উড, কুড, মাইট প্লাস V1। এবং থার্ড কন্ডিশনাল হচ্ছে হ্যাড প্লাস V3, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে আমরা পরবর্তী যে ক্লোজ থাকবে ইনডিপেন্ডেন্ট ক্লোজ, সেটাকে আমরা উড, কুড, মাইট, শুড প্লাস হ্যাভ প্লাস V3 দিয়ে যুক্ত করব। এই হচ্ছে 4টি কন্ডিশনালের আলোচনা। মাকসুদা লিখেছে অফলাইনে আপনার ক্লাস করেছি রাজশাহী ব্রাঞ্চে। হ্যাঁ রাজশাহী ব্রাঞ্চে আমি একদিন গিয়েছিলাম। হ্যাঁ রাজশাহী ব্রাঞ্চে গিয়েছিলাম, তখন হয়তো দেখা হয়েছিল। অসংখ্য ধন্যবাদ, আমাকে চিনতে পেরেছো। এবং আশা করা যায় ভবিষ্যতেও ভালো কিছু করো এবং সব সময় তোমার জন্য দোয়া থাকবে।
আবারও কোনো এক ক্লাসে দেখা হবে। মাকসুদা। আজকে আমাদের ক্লাস প্যানাসে পাবলিকেশনের পক্ষ থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ইংলিশ ক্লাস, যেটি টপিক ছিল কন্ডিশনাল সেন্টেন্স, এখানে সমাপ্তি ঘোষণা করা হলো এবং পরবর্তীতে আমাদের যে কোনো লাইভ ক্লাসে আপনাদের সকলকে অগ্রিম আমন্ত্রণ থাকলো এবং আমাদের প্যানাসে পাবলিকেশনের কিছু বই রয়েছে, যে বইগুলো আপনাদের আমাদের নতুন একটা বই এসেছে যেটা হচ্ছে টেক্সট প্যানাসিয়া, অর্থাৎ আপনার ইউনিভার্সিটি কেন্দ্রিক যে পড়াশোনা থাকে টেক্সট বইয়ের মধ্যে, এইগুলো ভিত্তিক কিছু রয়েছে। এইগুলো বেস করে আমরা একটি বই এনেছি এবং আমাদের আরও কিছু বই রয়েছে যেগুলো আপনারা পেজে গেলেই দেখতে পারবেন। এই পেজে গিয়ে আপনাদের যে বইটা প্রয়োজন এই বইটা আপনারা হোয়াটসঅ্যাপ অথবা যেখানে যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বইগুলো কালেক্ট করতে পারেন এবং এই বইগুলোর পড়ার মাধ্যমে আপনি আপনার জীবনে শাইন করতে পারেন। আপনাদেরকে আবারও প্যানাসে পাবলিকেশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সকলকে ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।